প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে সবাই ভালো আছো। আবার আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি অনলাইনে কিছু কথা বলার জন্য। তো আজকে আমাদের শ্রেণী হচ্ছে অষ্টম, বিষয় আইসিটি, অধ্যায় 5। আমি মোহাম্মদ মুশফিকুর রহমান, আইসিটি শিক্ষক, বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, বনানী, ঢাকা। তো আজকে আমাদের অধ্যায় হচ্ছে 5। আমরা বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, ক্লাস 8-এর। তোমরা জানো অধ্যায় 4 পর্যন্ত 1 এবং 4 আমরা প্রাক নির্বাচন নিয়েছি, ওখানে দিল। তো আমার একটা অধ্যায় বাদ ছিল, 5 এবং 3। এই অধ্যায়টাকে ভালো করে শিখতে হবে। তো এই অধ্যায়ের আমরা মোটামুটি কয়েকটা পার্ট দেখে এটা অনুমান করেছি যে এইগুলো জিনিস এখানে মেইনলি উল্লেখ করা হয়েছে। ইন্টারনেটের ব্যবহার, এই পাঠের নাম হচ্ছে ইন্টারনেটের ব্যবহার। ইন্টারনেটের বিভিন্ন ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার উল্লেখ করা হয়েছে। আমরা ধারাবাহিক ব্যাখ্যা করব। আমাকে আগেই, কারণ ভিডিও অনেক বড় হয়ে বেশি হওয়ার কারণে বিজি দেখা এবং ইউটিউবে কঠিন হয়ে আমরা বলছি একই কথাই লিখে নিয়েছি। এর মধ্যে কোনো সময় পজ দিয়ে আবার লিখে আবার ভিডিও অন করা যেতে পারে। তো এটুকু দিয়ে যে আমরা ক্লাস শেষ করতে পারি সেটা একরকম উপকার হবে সবার। প্রথম হচ্ছে 1, ওয়াইফাইয়ের ব্যবহার। আমরা ওয়াইফাইয়ের ব্যবহার শিখেছি অধ্যায় 2-এ, নেটওয়ার্ক চ্যাপ্টারে। ওয়াইফাই কীভাবে কাজ করে, ওয়াইফাই কীভাবে সেট করতে হয়, বা ওয়াইফাই আসলে কার্যক্রমটা কেমন সেটা আমরা জানি। তারপর ওই অধ্যায় যেহেতু আছে, ইন্টারনেটের ব্যবহারের ক্ষেত্রে ওয়াইফাই খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেমন এখানে উল্লেখ আছে, শিক্ষা প্রতিষ্ঠানে তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা চালু করা হয়েছে ওয়াইফাইয়ের মাধ্যমে। অধিকাংশ স্কুলেই এই ব্যবস্থা আছে। এতে ছাত্ররা এবং শিক্ষকরা এবং অন্যান্য ব্যক্তিবর্গ এই ওয়াইফাই ব্যবহার করে তারা ইন্টারনেট ইউজ করতে পারে। একটা ইন্টারনেট লাইন সবাই ইউজ করতে পারে। এরপর আছে অনলাইন নিউজ পেপার। এখন নিউজ পেপার আমাদের কিনতে হয় না, আমরা মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে যে কোনো নিউজ পেপারকে যে কোনো সময় পড়তে পারি। তাহলে আমাদের এখানে মোটামুটি অনেকগুলো টাকা সাশ্রয় হচ্ছে। এরপরে এসের ব্যবহার। এস দিয়ে আমরা সাধারণত আমাদের গুগল ম্যাপে আমাদের অবস্থান নির্ণয় করতে পারি। জিপিএস একটা ডিভাইস, এই ডিভাইসটা এক্সট্রা কিনতে পাওয়া যায় এবং আমাদের মোবাইল ফোনে এই ডিভাইসটা বিল্ট ইন অবস্থায় থাকে। এই জিপিএস এবং আমাদের গুগল ম্যাপ এর সাথে সংযোগ আছে। আমরা জিপিএস মেশিন অন করলে গুগল ম্যাপে সার্চ দিলে আমরা এই মেশিনটা কোথায় আছে সেটা বুঝতে পারি। এতে কি হয়, আমাদের অবস্থান ঠিক সঠিকভাবে জানা যায় এবং আমরা যে কোনো গন্তব্যে যাওয়ার জন্য জিপিএস ম্যাপ ব্যবহার করে বা গুগল ম্যাপ ব্যবহার করে এবং এর সাহায্য নিয়ে বিভিন্ন জায়গায় যেতে পারি। এটা একটা ইন্টারনেটের ব্যবহার, এবং ইন্টারনেট হাই স্পিড হওয়ার কারণে আমরা এটা ব্যবহার করতে পারছি। তারপর ব্যান্ডউইথ সম্পর্কে বলা আছে। ব্যান্ডউইথ হচ্ছে তথ্য আদান প্রদানের যে রাস্তা আছে, সেই রাস্তাটার প্রশস্ততাই হচ্ছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ যত বেশি হবে তথ্য আদান প্রদান তত বেশি হবে। আর ব্যান্ডউইথ আমাদের বাংলাদেশে এখন অনেক বেশি, যার কারণে আমরা ইন্টারনেটের স্পিড পাচ্ছি অনেক বেশি। 5 Mbps 7 Mbps পর্যন্ত আমরা পাই। তো এটা গেল। এটা হওয়ার কারণে আমরা কি করতে পারছি, এখন ভিডিও কনফারেন্সিং করতে পারছি একদম উচ্চ পর্যায় থেকে। ভিডিও কনফারেন্সিং মাধ্যমে বিভিন্ন যে মাধ্যমে প্রাইম মিনিস্টার এখন যুগে যেহেতু কেউ ভেসে যাচ্ছে না বা
যাওয়া হচ্ছে না, সেক্ষেত্রে এটা ভিডিও কনফারেন্সিং খুব মানে কার্যকর ভূমিকা পালন করছে। এরপরে গুগল প্লে গেম প্লে। আমরা আগে অফলাইন গেম খেলতাম, এখন বর্তমান বাচ্চারা অনলাইনে গেমের মাধ্যমে গেম খেলে অন্যর সাথে মানে একসাথে গেম খেলতে পারে। দূরবর্তী স্থানে তার বন্ধুত্ব থাকে বা অন্য কেউ থাকে, তার সাথে শেয়ারিং করে, স্ক্রিন শেয়ারিং করে, গেম শেয়ারিং করে গেম প্লে করতে পারে। এতে তারা বেশি আনন্দ বোধ করে এবং যেহেতু ব্যাপারটা আন্তর্জাতিক বা বাইরে, বন্ধু তোমার বাসায় আছে, সে চালাচ্ছে মোবাইল, তুমি একই সময় মোবাইল চালাচ্ছ, একই গেম খেলছো দুজন মিলে শেয়ার করে, এটা একটা অন্যরকম অবস্থা সৃষ্টি করেছে। আনন্দ মানে এক্ষেত্রে আমাদের আনন্দের ক্ষেত্রে বা এন্টারটেনমেন্টের ক্ষেত্রে। তারপরে ইবুকের ব্যবহার। বাংলাদেশ সরকার যখনই এনসিটিপির মাধ্যমে বইগুলো অনলাইনে রেখেছে, তখনই ইবুকের চালু হয়েছে ebook.gov.bd। এই ইবুক ওয়েবসাইটে আমরা যে কোনো বই পড়তে পারি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত 1 থেকে। সো এখানে আমরা ইবুকে বই অনলাইনে বসে পড়তে পারি, প্লাস এখান থেকে যে কোনো বই আমরা ডাউনলোড করে নিতে পারি। এটা হচ্ছে ইবুক, www.ebook, কোনো হাইফেন নাই, ebook.gov.bd। এরপরে ব্যবহারিক ক্লাস। যেমন আমরা অনেক সময় আমাদের ব্যবহারিক ক্লাসে দূরবর্তী স্থানে বা গ্রাম অঞ্চলে আমরা সঠিক উপকরণ পাই না ব্যবহারিক ক্লাস করতে সায়েন্সের। সেক্ষেত্রে আমরা একটা লাইভ ব্যবহারিক ক্লাস নিয়ে ইন্টারনেটের মাধ্যমে ইউটিউবে আমরা বাচ্চা ব্যবহারিক ক্লাসটা সঠিক নিতে পারি। উপকরণ কিনোজন হয় না, এটা অনলাইনে আমরা ক্লাস দেখাতে পারি, ভিডিও ডাউনলোড সেটা প্রজেক্টরের মাধ্যমে পারি এবং সবাই হবে। এতে আমরা যেমন আমরা ক্লাস নিতে আমাদের আইসিটি তো সাধারণভাবে ডিজিটাল কন্টেন্ট নিয়েছিল, যে প্রজেক্টরে বারবার লিখতে হতো না, আমরা প্রজেক্টরে একের পর এক স্ক্রিন আসতো। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা সেটা ব্যবহার করতে পারছি না, প্রতিষ্ঠানে যেতে পারছি না। সেখানে আমাদের আছে প্রজেক্টর, তা আমার ব্যক্তিগত প্রজেক্টর নেই, থাকলে আরও ভালো ক্লাস হতো। তো প্রজেক্টর থাকলে টিচারদের একটু কষ্ট কম হয়, কারণ তারা বারবার এই জিনিসটা লিখতে হয় না। তো এখানে কোর্স করা ইন্টারনেটের মাধ্যমে অনলাইন কোর্স ব্যবস্থা আছে, বিভিন্ন ধরনের কোর্স, যেমন ইংলিশ কোর্স বা বিজ্ঞান বা অলিম্পিয়াড বা অন্যান্য বিভিন্ন রকমের কোর্স আমরা এখান থেকে করতে পারি এবং সেখান থেকে সার্টিফিকেট নিতে পারি অনলাইনে। বিভিন্ন ইউনিভার্সিটির টিচাররা আছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান এই সার্ভিসগুলো দিয়ে থাকে। এরপরে 9 নম্বর হচ্ছে মোবাইল ট্যাবলেটে লাইব্রেরি। মানে এই ইবুকের সাথে সম্পর্ক আছে। ইবুক দিয়ে আমরা যদি অনেকগুলো বই ডাউনলোড করে, বিষয়ভিত্তিক বইগুলো ডাউনলোড করে আমার মোবাইলে রেখে দিই, তাহলে মোবাইলে এসডি কার্ডের মধ্যে সেভ করা থাকবে এবং আমরা যে কোনো সময় যে কোনো বই এখান থেকে পড়তে পারি। তো এখানে একটা ইন্টারনেটের ব্যবহার আছে। তো একটা মোবাইল মোটামুটি বিশাল আকৃতি একটা লাইব্রেরির বই ধারণ করতে পারে, যদি এসডি কার্ড বেশি পাওয়ারফুল হয়, বেশি হয়, তাহলে সেখানে অনেক বই পারি। 2-3টা লাইব্রেরি ওইভাবে অনুযায়ী বই গুগল বা পিপিলিকা। এটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন। আমার ক্লাস 6-এ লাস্ট অধ্যায়ে আমরা দেখব গুগল একটা সার্চ ইঞ্জিন। পিপিলিকা বাংলাদেশ তৈরি একটা সার্চ ইঞ্জিন। এটা বাংলা সার্চ ইঞ্জিন, এটা ইংলিশে সার্চ দিতে হয়, যদিও বর্তমানে বাংলা গুগল সাপোর্ট করে। তো আমরা এটা দিয়ে যে কোনো তথ্য এখান থেকে সার্চ দিয়ে বের করতে পারি। তারপর 11 নম্বর হচ্ছে গাণিতিক সমস্যা সমাধান। আমরা যদি এমন কোনো গাণিতিক সমস্যা হয় যে সমস্যাগুলো আমরা মানে হাতে কলমে করতে পারছি না, জটিল আকৃতি ধারণ করছে, যেমন কোনো লেখচিত্র হতে পারে বা বিশেষ কোনো জ্যামিতি অঙ্কন হতে পারে, সেগুলো আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড দিয়ে সেটা বাচ্চাদের সামনে প্রজেক্টরের মাধ্যমে উপস্থিত করে তাদেরকে ব্যাপারগুলো পরিষ্কার করতে পারি এবং বাচ্চারাও তাদের এই সমস্যার সমাধানগুলো ইন্টারনেটের মাধ্যমে নিতে পারে। এরকম আমাদের বাংলা কিছু ওয়েবসাইট আছে, খান একাডেমি, তারা অনেকগুলো ভিডিও তৈরি করেছে বিষয়ভিত্তিক।
এবং উলফ আলফা আছে, এরকম ইন্টারন্যাশনাল কিছু কোম্পানি আছে, তারা ওয়েবসাইটের মাধ্যমে আমাদেরকে এই সেবাগুলো দিয়ে থাকে। তারপর মহাকাশের তথ্য জানা। একজন শিক্ষার্থী যদি ইচ্ছা করে যে আমি সারা বিশ্বের তথ্য তো জানলাম, এখন আমি বিশ্বের বাইরে, পৃথিবীর বাইরে বা উপগ্রহতে বা মহাকাশ স্টেশনে কেমন তাদের অবস্থা, তাদের কীভাবে থাকে, বা তাদের যে সেখানকার যে বায়ুচাপ বা কেমন অবস্থায় আছে সেটা জানার জন্য আমরা মহাকাশচারী বা মহাকাশ স্টেশনের যে ব্যক্তি কাজের সাথে ইন্টার করে তাদের সাথে যোগাযোগ পারে এবং তাদের বাস্তব অবস্থা আমরা ফোনের মাধ্যমে ব্যবহার করে এগুলা পারি। তাহলে আমরা থেকে সেও যেতে পারছি কার মাধ্যমে? এর মাধ্যমে। এরপরে 13 নম্বরে ব্যবহার। ফেসবুক আমরা সামাজিক যোগাযোগ ব্যবস্থা রাখতে পারি, এরকম অনেক সামাজিক আমাদের বই। তো ফেসবুকের মাধ্যমে একটা উদাহরণ দেওয়া আছে, দুইটা উদাহরণ দেওয়া আছে। একটা হচ্ছে একজন ব্যক্তির রক্তের প্রয়োজন, তো রক্ত পাওয়া যাচ্ছে না, তখন সে ফেসবুকে একটা স্ট্যাটাস দেয় যে আমার একটা রক্তের প্রয়োজন। তখন ওই ফেসবুকে তাদের যা বন্ধু ফ্রেন্ড লিস্ট ছিল, তাদের মধ্যে যাদের এই রক্তের গ্রুপ ছিল, তারা এই রক্তের ব্যবস্থা করে। তো ফেসবুক দিয়ে আমরা অনেক কাজ করতে পারি। এরকম অনেকগুলো উদাহরণ এখানে দেওয়া আছে, আমাদের প্রথম অধ্যায়ে এগুলো দেওয়া আছে। এরপর আছে হচ্ছে ব্লগের ব্যবহার। ব্লগ মানে হচ্ছে একটা ছোটোখাটো ওয়েবসাইট, এটা অন্য কোনো ওয়েবসাইটের সাপোর্ট হিসেবে কাজ করে। নিজেরা ডোমেইন না কিনতে পারলে ব্লগের মাধ্যমে আমরা নিজস্ব একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। যেমন এলাকার লোকজনদের একটা ব্লগ তৈরি করলো, সেই ব্লগে তাদের এলাকার বর্তমান অবস্থা জানার যায় যেন। তো এই ব্লগের সাথে প্রশাসনিকভাবে যদি লিঙ্ক করা থাকে, তাহলে আমরা এখানে একটা উদাহরণ দেওয়া আছে, একটা বাচ্চাকে মানে খুঁজে দেওয়ার ব্যাপারে ব্লগটা ব্যবহার করা হচ্ছে এবং সে খুঁজে পেতে সাহায্য করেছে, প্রশাসন তাদেরকে সাহায্য করতে হয়েছে। তাহলে আমরা মানে আমাদের ওয়েবসাইট তৈরির খরচ বাদেও এরকমভাবে আমাদের নিজস্ব প্রচারণা করতে পারি। আমাদের অধ্যায় 2-এ বা অধ্যায় 1-এ ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে আরও বেশি বিশদ আলোচনা করা আছে। সেটা আমরা যেহেতু আমাদের ক্লাস শেষ হয়ে গেছে, আমাদের অধ্যায় 3 আর 5 বাদ ছিল, তো আমি জন্য আজকে 5 উপস্থিত করলাম তোমাদের সামনে। তো আমাদের কিছু সময় হয়তো ভিডিও পজ করে পরবর্তী কিছু জিনিস সেখানে উল্লেখ করার জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করতে পারি। ততক্ষণ সময়ের জন্য সবাই সবাইকে ধন্যবাদ কিছুক্ষণ ভিডিও স্থগিত রাখার জন্য এবং এটাও অপেক্ষা করার জন্য। তা আমি আবার লিখে নিলাম, ভিডিওটা লেন্থ না বাড়ানোর জন্য এই কাজটা করেছি। তা আমরা ইন্টারনেটে ব্যবহারের একটা অংশ আছে হচ্ছে ইমেইল অ্যাকাউন্ট বা আইডি খোলা। তো ইমেইল অ্যাকাউন্ট আইডি খোলা, এটা সম্পর্কে আমরা আলোচনা করতে গেলে আমাদের অবশ্যই একটা পিসির সাহায্য নিতে হবে। না হলে এখানে আমি যদি ফর্ম আঁকি, তাহলে আমার মোটামুটি 1 ঘন্টা লাগবে এটা শুধু বোঝাতে। তো আমি যদি ওপেন স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে তোমাদেরকে জানাই, তাহলে এই জিনিসটা অনেক সহজ হবে। তো আমি আপাতত ইমেইল সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা দিই, তারপরে আমরা ব্যবহারিক যাব, মানে দেখাবো। তো প্রথম হচ্ছে ইমেইল সার্ভিস সারা পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় 4টা কোম্পানি ব্যবহার করছে, সেটা হচ্ছে জিমেইল, ইয়াহু, AOL আর হচ্ছে হটমেইল। তো জিমেইল হচ্ছে গুগল কোম্পানির একটা মেইল সার্ভিস বা মেইল সার্ভার
আর হচ্ছে ইয়াহু হলে yahoo.com, এটা এই কোম্পানির একটা, আর আউল হচ্ছে এই কয়েকটা কোম্পানি। তো এরা আমি সাধারণত আমরা তিনছি এটা তো এত জনপ্রিয় না, জনপ্রিয়। জিমেইল আমরা বেশি ব্যবহার করি এখন, ইয়াহু কম ব্যবহার হয়, একসময় খুব বেশি ব্যবহার হতো। তো গুগল কোম্পানি যখন জিমেইল আসছে তখন জিমেইল, আর জিমেইল অ্যাকাউন্টের কিছু ব্যাপার আছে। জিমেইল অ্যাকাউন্ট জনপ্রিয়তার একটা কারণ হচ্ছে আমরা মোবাইল ব্যবহার করলে বা প্লে স্টোর ব্যবহার করলে, গুগলে কোনো প্রোডাক্ট ব্যবহার করলে জিমেইল অ্যাকাউন্ট ছাড়া সেটা ব্যবহার করা যায় না, এই কারণে জিমেইলের জনপ্রিয়তা বেশি। এরপরে আসছে হচ্ছে হটমেইল। হটমেইল হচ্ছে MSN, মাইক্রোসফট নেটওয়ার্কের একটা প্রোডাক্ট। এরা আমাদেরকে এই মেল সার্ভিসটা দিয়ে থাকে। বর্তমানে লাইভ এবং outlook.com আসছে হটমেইলের পরিবর্তে। তো বিভিন্ন সময় বিভিন্ন নামে আসে, যাই হোক আমাদের এই 4টা ইমেল সার্ভিস আমাদেরকে দিয়ে থাকে, ফ্রি সার্ভিস। আমরা আজকে যেটা করব, আমাদের বইয়ে যেটা আছে হচ্ছে ইয়াহু মেইল। ইয়াহু মেল সার্ভিসে বা সার্ভারে একটা অ্যাকাউন্ট বা আইডি খুলব, এবং সেটা খুলতে গেলে আমাদের কী কী জিনিস প্রয়োজন হবে সেটা দেখে এসে আমরা ইমেল কিভাবে অ্যাটাচমেন্ট করতে হয় বা একটা ইমেল পাঠানো হয় সম্পর্কে আলোচনা করব। তো আমরা স্ক্রিন রেকর্ডার চালু করব। আমরা চালু করে আমরা দেখব যে আসলে কিভাবে অ্যাকাউন্টটা খোলা যায়। ঠিক আছে, এই সেটুকুর সময়ের জন্য সবাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্ক্রিন রেকর্ডে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমরা ইয়াহু মেইল আইডি ওপেন করার জন্য প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে যে কোনো একটা ওয়েব ব্রাউজার যাব, যাওয়ার পর এখানে লিখব yahoo.com। লেখার পরে ইয়াহু মেইল সার্ভারে ঢুকবে, প্রবেশ করতে একটু সময় নেবে। নেওয়ার আমরা এই কোনায় ইমেল বক্সে চলে যাব, একটু সময় নিচ্ছে। ইন্টারনেট স্পিড কম, কম্পিউটার স্পিড অনেক কম। এখানে কোনায় এখনও চালু হয়নি ওয়েবসাইটটা সম্পূর্ণভাবে, এখানে কাজ করছে না। প্রথমে ইমেইলে ক্লিক করব, মেইল সার্ভারে প্রবেশ করলো। এভাবে টেনে আমরা নিচে নিয়ে যাব। নিচে দেখব এখানে মাননীয় বিদ্যা নিকেতন একটা আসছে অ্যাড্রেস, এটা না দিয়ে আমরা কি করব, ক্রিয়েট অ্যাকাউন্ট, নতুন অ্যাকাউন্ট করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের একটা ফর্ম আসবে। আমরা স্ক্রিন রেকর্ডারটাকে উপরে নিয়ে যাই, চেষ্টা করবে। এরপরে আমরা এখানে ফার্স্ট নেম দিব, একজন নাম দিলাম মুশফিক, ট্যাব দিয়ে রহমান, ইমেল অ্যাড্রেস মুশফিক ABCDEF। দেখি এটা সাপোর্ট করে কিনা। সাপোর্ট করছে, না করলে আসতো না। এরপর আমরা দেব পাসওয়ার্ড ABCDEF 1 2 3 4 5 6 দিয়ে এখানে মোবাইল নম্বর দেব। এখানে আগে আমাদের কান্ট্রি দিতে হবে, কান্ট্রি সিলেকশন করতে হবে। কান্ট্রি সিলেকশন করলে অটোমেটিক চলে আসবে। একদম প্রথম দিকে আমাদের দেশ, এখানে কান্ট্রি সিলেক্ট করলে এখানে অটোমেটিক আমাদের কোডটা চলে আসবে, আইডি কোড। এবার আমার একটা আগে ছিল, দিলাম। এবার ডেট অফ বার্থ এখানে একটা আন্দাজ দিলাম, দিয়ে দিলাম 21
ইয়ার 1980 দিলাম। দেওয়ার পরে এখানে জেন্ডার মেল ফিমেল অপশনাল দিলেও হয়, না দিলেও হয়। এখানে আমরা পরে দেবো কন্টিনিউ। পরবর্তী পেজে আসবে। যদি এখানে কোনো ভুল থাকে সে ভুলটা ওভারটেক করবে না। হ্যাঁ, এরপরে আমাদের এই ভেরিফাই ইওর ফোন নাম্বার, আমার ফোন নাম্বার একটা ভেরিফিকেশন কোড আসবে, যে এটা কনফার্ম করছে যে এই নম্বর যাবে কিনা। আমরা ওকে দিলাম। এই নম্বরে একটা ভেরিফিকেশন কোড আসবে, আমি খেয়াল করছি আমার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড আসবে। আসছে 91945 এটা আসবে ভেরিফাই। ভেরিফাই হচ্ছে। ভেরিফাই হওয়ার পরে এখানে ক্রিয়েটিং ইউর অ্যাকাউন্ট, আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, সাকসেস ডান দেখাচ্ছে। আমার অ্যাড্রেসটা হচ্ছে মুশফিক abcdef@yahoo.com। এরপর ডান দিলে আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেল। অ্যাকাউন্ট কমপ্লিট হওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো ইমেল। আমার এখানে আমি এখানে কম্পোজ দেব। কম্পোজ দিয়ে আমরা বোর্ডে দেখিয়েছি কিভাবে হয়। কম্পোজ দেওয়ার পরে আমরা এখানে এখানে আমার অ্যাড্রেস। সবাইকে ধন্যবাদ অপেক্ষা করার জন্য। তো আমরা এতক্ষণ দেখলাম কিভাবে একটা ইমেল অ্যাকাউন্ট খোলা যায় স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে। তো এটা প্রজেক্টরের মাধ্যমে ডাইরেক্ট দেখালে ভালো হতো, কিন্তু আমি বললাম যে আমার একটু প্রবলেম হচ্ছে এখন, যেহেতু প্রজেক্টর নাই, আমাদেরকে এভাবে কষ্ট করে ক্লাস করতে হচ্ছে। তো যাই হোক, আমরা তাও চেষ্টা করছি যেন সবাই বুঝতে পারে। তো এখানে ইমেল যখন আমরা সেন্ড করি, ঠিক তখন একটা ব্যাপার আমরা উল্লেখ করে দেখেছি, সেটা হচ্ছে আমরা যখন এখানে সাবজেক্ট লিখি, টু লিখি, ফর্ম তো আমার ঠিকানা থাকবে অটোমেটিক। আমি যদি সেন্ড করতে চাই তাহলে অবশ্যই আমার ইমেল কী করতে হবে, সাইন ইন করতে হবে। সাইন ইন। আর হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করার জন্য সাইন আপ, আর অ্যাকাউন্ট করার পরে প্রথমে সাইন আপ, অ্যাকাউন্ট তৈরি করার সময় আমরা ব্যবহার করেছি। এরপর সাইন ইন দিয়ে আমরা ইমেইলে লগ ইন করবো। লগ ইন করার পরে একটা নতুন ইন্টারফেস আসবে, সেখানে কম্পোজ নামে একটা, কম্পোজে গেলে আমরা এখানে আমাদের ফর্ম তো থাকবে, অ্যাড্রেসে তো আমরা অবশ্যই একটা লগ ইন করা থাকবে, আর টু থাকবে, এখানে আমরা সেই অ্যাড্রেসটা দেখবো আমার যেমন হয়। তারপরে আমরা দেখব দুইটা জিনিস আছে, সি এবং বিসিসি। তো আমরা একাধিক ব্যক্তিকে একাধিক ইমেইল অ্যাড্রেসে একই রকম ইমেইল পাঠানোর জন্য আমরা এই ধরনের শব্দ ইউজ করি। যেমন সিসি দিয়ে যদি আমরা কোনো অ্যাড্রেস লিখি, কমা দিয়ে বা অবলিক দিয়ে লিখি, তাহলে এই যে অ্যাড্রেসে গেছে এই সিটিটা বা মেইলটা, এই মেইল যে পাবে সে দেখতে পাবে যে এই যে কার্বন কপি বলা হচ্ছে, মানে এই কপি কোথায় কোথায় গেছে এবং কোন কোন ঠিকানায় এই ইমেইলটা পাঠানো হয়েছে। তার মানে সে কিন্তু জানতে পারলো যে আমি শুধু পাইনি, এরকম ইমেইল আরও অনেকে পেয়েছে। একটু সুবিধার জন্য এটা করা হয়েছে। আর বিশেষ ক্ষেত্রে আবার অন্য একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে বিসিসি, ব্লাইন্ড কার্বন কপি। মানে হচ্ছে মেইল যাবে অনেক জায়গায়, অনেক অ্যাড্রেসে, কিন্তু কেউ দেখতে পাবে না যে আমি ছাড়া আর কে কে পেয়েছে। মানে আমি যে পেয়েছি ইমেইল, সেটা আমি ব্যক্তি বাদে আরও অন্য কেউ যদি পেয়ে থাকে, সেই অ্যাড্রেসটা আমরা কী করি, ব্লাইন্ড করে রাখি বা এটা কি হিডেন করে রাখতে পারি। এই বিসিসি ব্যবহার করে যে আমরা অ্যাড্রেসগুলো এখানে লিখি, তাহলে সবাই ইমেল পাবে, কিন্তু কেউ দেখতে পাবে না যে আসলে কোন কোন অ্যাড্রেসে পাঠানো হয়েছে। আর সিসি হলে সবাই সবাটা দেখতে পাবে, তাই পাঠানো ভাষে এটা ব্যবহার করতে, এটা একটু গোপনীয় ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা ওপেন ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপরে
আমরা দেখেছি ইমেল অ্যাড্রেস এরকম হয়, এরকম হয়। এখন এই দুটো অংশ থাকে, একটা হচ্ছে প্রথম অংশ, দ্বিতীয় অংশ, মাঝখানে একটা @ থাকে চিহ্নটা, আর এটা হচ্ছে ইউজারের নাম, এটা পরিবর্তন হয় সবসময়, আর এটা হচ্ছে একটা চিহ্ন ডিফারেন্স করার জন্য, আর এটা হচ্ছে একটা ডোমেইন নেম, মানে যে মেল সার্ভিস দিচ্ছে সেই কোম্পানি, যেমন জিমেইল থাকতে পারে, yahoo.com থাকতে পারে, hotmail.com থাকতে পারে, outlook.com থাকতে পারে, বা yaol.com থাকতে পারে, এটা বিভিন্ন কোম্পানি থাকতে পারে, তারা সার্ভিস দিচ্ছে আমাদের। আবার ব্যক্তিগত ওয়েবসাইট যদি থাকে, সেখানে যদি মেইলিং সিস্টেম থাকে, তাদের অ্যাড্রেসটা এখানে থাকবে। সোজা কথা, এখানে ডোমেইন যে আমাকে সার্ভিস দিচ্ছে তার অ্যাড্রেস এখানে থাকবে, তার একটা নাম থাকবে, আর এটা হচ্ছে ব্যক্তির নাম, মানে এটা হচ্ছে আইডি, আর এটা হলো কোম্পানির নাম। তো এইভাবে আমাদের একটা ইমেল অ্যাড্রেসটাকে বিভক্ত করা হয়। যাই হোক, তোমরা দেখতে পেলে যে একটা ইমেল পাঠানোর জন্য আমরা কি কি উপায় অবলম্বন করতে পারি, এবং ইমেল পাঠালে আমরা কত কিছু পাঠাতে পারি। এখানে ভিডিও, অডিও অ্যাটাচমেন্ট করতে পারি, ডকুমেন্ট, যে কোনো ধরনের মানে সফট কপি বা সফট জিনিস আমরা এখানে কি করতে পারি, অ্যাটাচমেন্ট করে দিতে পারি। তো যাই হোক, আমাদের ইমেইলে কিন্তু ফোল্ডার কখনো অ্যাটাচমেন্ট করা যায় না, শুধু ফাইলে অ্যাটাচমেন্ট করা যায়। তো আজকে মোটামুটি পর্যন্তই আমাদের ইন্টারনেটের ব্যবহারে ক্লাস মোটামুটি এটুকুই আছে। এর বাইরে যেগুলো আছে সেগুলো বর্ণনা করাই আছে, বইয়ে বাংলা লেখা আছে, পড়লেই বোঝা যাবে। কিন্তু আমি যেটুকু বোঝানোর চেষ্টা করছিলাম যে এইগুলো আসলে কী হয়, কীভাবে কাজ করে। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমরা আবার সেই পুরাতন কথা, আমরা বৈশ্বিক মহামারীর হাত থেকে রক্ষা পাই, এবং আমরা যেন অতি দ্রুতই তোমাদের সামনে উপস্থিত হতে পারি বাস্তবে। এই শুভকামনায় সবাই আছি। আল্লাহ হাফেজ।